শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে বরং বিপদের মুখে ফেলে দিচ্ছেন এবং ৩২ নম্বরে অভিমুখে এই যে বুলডোজার মার্চ, এটার জন্য কি শেখ হাসিনা নিজেই দায়ী? আমি প্রথমেই বলে নেই, আজকের অনুষ্ঠানে আমি যখন অতিথি হিসেবে আপনার আমন্ত্রণ পেলাম, তখন বিষয়টা একটু অন্য ছিল। আজকের অনুষ্ঠানের মূল বিষয় ছিল সাম্প্রতিক বইমেলা, অমর একুশের বইমেলা এবং আমাদের যা প্রত্যাশা এবং প্রাপ্তি। তো সেই হিসেবে আমি এই অনুষ্ঠানটিতে খুব প্রাসঙ্গিক ছিলাম হয়তোবা, কিন্তু যেহেতু পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং আমাদের অনুষ্ঠানের বিষয়টিও পরিবর্তন হয়েছে, তারপরেও আমি অনুষ্ঠানে আছি এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, এবং আমি মনে করি আমি কিছুটা হলেও সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি যে আসলে সরাসরি যুক্ত না হলেও আমি এই বিষয়ে আমার মতামত হয়তো বা বলতেও পারি, সবার সাথে ভাগ করে নিতে পারি। তো আনিস ভাইকে ধন্যবাদ। আনিস ভাই ওনার মতো করে একটা ব্যাখ্যা দিয়েছেন। আজকের যে ঘটনাটা, এরকম ঘটনাটি 6 মাস আগে যখন ক্ষমতার পরিবর্তন হলো, তখন তাৎক্ষণিকভাবে একটা প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখেছি। এটাকে যদিও গণ অভ্যুত্থান বলা হচ্ছে, যদি গণ অভ্যুত্থানও হয়ে থাকে, আমি অবশ্যই এটাকে ক্ষমতার পরিবর্তনই বলবো। তারপরও বলছি, যদি গণ অভ্যুত্থানও এটাকে আমরা বলি, গণ অভ্যুত্থানের পর যে কোনো গণ অভ্যুত্থানের পর কিছু তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়, যেই প্রতিক্রিয়ায় আমরা দেখেছি গণভবনে একটা হামলা হয়েছে, লুটপাট হয়েছে ব্যাপকভাবে। আমরা আমাদের বাংলাদেশের সবচাইতে সিকিউর যে প্লেসটা হবার কথা ছিল, যে সংসদ ভবন, সেই সংসদ ভবনে হামলা হয়েছে, সেখানে সাধারণ মানুষের বিকৃত উল্লাস আমরা দেখেছি। এবং আমরা তখনও দেখেছি যে এই ধানমন্ডির ৩২ নাম্বার, যেটা আসলে ইতিহাসের সাথে জড়িত, এটা শুধু একটি পরিবারের ইতিহাস না, এটা আসলে বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে যে বাড়িটি জড়িত, সেই বাড়িটিতে তখনই আগুন লাগানো হয়েছিল। সেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া আর আজকের যে ঘটনাটা, আমি দুটাকে কখনোই এক করে দেখতে পারছি না। আমি একজন সাধারণ স্বাভাবিক চিন্তার মানুষ হিসেবে ওই দিনেরটাকে আমি ভাবছি যে একটি যখন একটা আন্দোলনে যখন জয়ী হয়েছে, তারা মনে করেছে জয়ের একটা প্রতিফলন হয়তো বা তারা সেবার দেখিয়েছিলেন, যে জয় থেকে একটা রাগ ও অভিমান বা যে কোনো ধরনের একটা প্রতিহিংসা দেখাতে গিয়ে সেইবার আগুন দিয়েছিল। কিন্তু আজকের বিষয়টি আমার কাছে মনে হয়েছে সম্পূর্ণ পরিকল্পিত। কারণ যে কথাটা বলা হচ্ছে, যে মানে আনিস ভাই বলছিলেন, যেটা আমি ওনার কথার পথ ধরেই বলছি, যে 6 মাস পার হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই আমরা মোটা দাগে আমরা শুনেছি, আমরা টেলিভিশনে দেখেছি, আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি, গণমাধ্যমে দেখেছি, পালিয়ে গেছেন। আসলে ঠিক কিভাবে গেছেন এই কথাটিকে আসলে আমরা কোথাও প্রমাণ পেয়েছি? উনি পালিয়ে গেছেন এই কথাটাকে আমাদের রাষ্ট্রপতি বলেছেন, এই কথাটাকে আমাদের সেনাপ্রধান বলেছেন? মানে উনি পালিয়ে গেছেন এই শব্দটাই আমি আসলে নিশ্চিত নই। উনি চলে যেতে বাধ্য হয়েছেন, সেটা যে কারণেই হোক, সেটার ব্যাখ্যা উনিই দিতে পারবেন। আমরা শুনেছি যাবার আগে উনি কিছু ব্যাখ্যা দিয়ে যেতে চেয়েছিলেন, উনি একটা বক্তব্য রেকর্ড করে রেখে যেতে চেয়েছিলেন, আমরা সবাই শুনেছি। সেই সময়টা তাকে দেয়া হয়নি। তো ওনার নিশ্চয়ই কিভাবে উনি গেছেন সেটার একটা বক্তব্য ওনার পক্ষ থেকে উনি দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু 6 মাস পার হয়ে গেছে, দলীয় নেতাকর্মীরা নানান বিপদে পড়েছে, নানানভাবে বিভিন্ন ধরনের অত্যাচারের সম্মুখীন হয়েছে, তাদের উপরে অত্যাচার করা হয়েছে নানান ধরনের, কিন্তু তারাও একটা আশা নিয়ে বসে আছে যে কবে তাদের নেতা তাদেরকে একটু দিক নির্দেশনা দিবেন বা তাদেরকে একটু আশার বাণী শোনাবেন। তো সেই আশার বাণী যদি শোনাতে চান তাদের নেতা, 6 মাস কি অনেক সময় না? মানে 6 মাস পর তিনি কিন্তু কি বক্তব্য দিবেন এটা না শুনেই যদি আমরা বলি যে না, বক্তব্যই দিতে দেওয়া হবে না, আগেই আমরা সব জ্বালিয়ে ফেলবো, সব গুড়িয়ে ফেলবো, ওনার বক্তব্যটা আগে শুনতাম আমরা, যে উঠলে উস্কানিমূলক কিছু বলছেন নাকি উনি শান্ত থাকতে বলছেন। ওনার দলের মানুষকেও তো উনি একটা আশার বাণী শোনাতে চান, শান্ত থাকতে বলতে চান, সবাইকে ধৈর্য ধরতে বলতে চান।